আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্রোডাকশন থিওরি নিয়ে কথা বলবো। উৎপাদন তত্ত্ব বা প্রোডাকশন থিওরি মূলত অর্থনীতির একেবারে হৃদয় অংশ। আর বন সম্পদ অর্থনীতি ও মার্কেটিং কোর্সে এটা বোঝা আরও গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে শুধু কলকারখানা কথা না, বাস্তব বন, গাছ, কাঠ, নন উড প্রোডাক্ট এবং ইকোসিস্টেম সার্ভিসের সাথে কথাও একসাথে ভাবি। উৎপাদন বলতে আমরা বুঝি বিভিন্ন ইনপুট, যেমন জমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা দক্ষতাকে এমনভাবে মিশিয়ে দেওয়া যাতে আউটপুট বা উৎপাদিত পণ্যের উপযোগ বৃদ্ধি পায় এবং সমাজের প্রয়োজন মেটে। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে প্রোডাকশন ফাংশনের সাহায্যে ইনপুট ও আউটপুটের গাণিতিক ও ধারণাগত সম্পর্ক ব্যাখ্যা করা হয়, এবং নির্দিষ্ট প্রযুক্তি বা টেকনোলজি ব্যবস্থার অধীনে একটি প্রতিষ্ঠান কত কম্বিনেশনে কত আউটপুট পেতে পারে। একই সঙ্গে আমরা শর্ট রান এবং লং রান এর ভেদ বুঝবো, কোন সময়ে কিছু ইনপুট স্থির থাকে আর কোন সময়ে সব ইনপুট পরিবর্তনশীল হয়ে যায় এবং তার ফলে সিদ্ধান্ত গ্রহণে কী পার্থক্য আসে। ল অফ ভেরিয়েবল প্রপোর্শনের মাধ্যমে আমরা বুঝবো, যখন শুধু একটি মাত্র ইনপুট বাড়াই, বাকি ইনপুট স্থির রেখে, তখন টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্ট কিভাবে প্রথমে বাড়ে, তারপর কমে এবং শেষ পর্যন্ত নেগেটিভও হতে পারে। অন্যদিকে ল অফ রিটার্নস টু স্কেল আমাদের শেখাবে, যখন সব ইনপুট একসাথে একই অনুপাতে বাড়াই বা কমাই, তখন আউটপুট বেশি হারে, সমান হারে নাকি কম হারে পরিবর্তন হয়, যা দীর্ঘমেয়াদী বন ব্যবস্থাপনায়, যেমন নতুন প্ল্যান্টেশন বা প্রসারিত সমিল স্থাপন, খুব গুরুত্বপূর্ণ। কব ডগলাস প্রোডাকশন ফাংশনের মতো জনপ্রিয় ফাংশনাল ফর্ম আমাদের বাস্তব ডেটা ব্যবহার করে অনুমান করতে সাহায্য করবে শ্রম ও মূলধনের অবদান কী পরিমাণ এবং কতটা রিটার্নস টু স্কেল বিদ্যমান। এই পুরো অধ্যায়টি আপনাদেরকে এমন একটা ফ্রেমওয়ার্ক দিতে চলেছে যার সাহায্যে আপনি বন সম্পদের উৎপাদন, ব্যবস্থাপনা ও মার্কেটিং সংক্রান্ত সিদ্ধান্তগুলোকে আরেকটু বেশি বৈজ্ঞানিক, পরিমিতি নির্ভর এবং বাস্তবমুখীভাবে বিশ্লেষণ করতে পারবেন। আমরা আজকে প্রোডাকশনের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা দেখব কী রকম, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, শর্ট রান এবং লং রান প্রোডাকশন অ্যানালাইসিস কি জিনিস, দ্য ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, দ্য ল অফ রিটার্নস টু স্কেল, কব ডগলাস প্রোডাকশন ফাংশন। এখানে প্রোডাকশন থিওরির একেবারে মূল সূচনা অংশ দেখানো হয়েছে, যেখানে বেসিক ইকোনমিক প্রবলেমস হিসেবে তিনটি ধাপ তুলে ধরা হয়েছে: প্রোডাকশন, কনজাম্পশন এবং ডিস্ট্রিবিউশন। অর্থনীতিতে আমরা বলি, প্রথমে সমাজকে পণ্য সেবা উৎপাদন করতে হয়, তারপর মানুষ সেই পণ্য সেবা ভোগ করে এবং শেষে যে আয় ও সম্পদ তৈরি হয় তা বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে বণ্টিত হয়। তাই উৎপাদন, ভোগ, বন্টন মিলেই অর্থনৈতিক ব্যবস্থা সার্কুলার আহ, বা চক্রাকার প্রবাহ গড়ে ওঠে। স্লাইডের দ্বিতীয় অংশে প্রোডাকশন শব্দটিকে আলাদা করে সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে উৎপাদন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য, সেবার, ইউটিলিটি বা উপযোগ সৃষ্টি করা হয় এবং ইনপুটগুলোকে আউটপুটে রূপান্তর করা হয়। এখানে ইনপুট বলতে আমরা বোঝাই প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন, যন্ত্রপাতি, জমি, ব্যবস্থাপনা ইত্যাদি। আর আউটপুট হলো প্রস্তুত পণ্য বা সেবা যা মানুষের প্রয়োজন মেটায়। সহজভাবে বলতে গেলে, কাঠ, শ্রমিক, মেশিন এবং প্রযুক্তি একসাথে ব্যবহার করে যখন আমরা আসবাব বানাই, তখনই ইনপুট থেকে আউটপুটে রূপান্তরের মাধ্যমে উৎপাদন ঘটছে। এই ধারণা থেকে পুরো প্রোডাকশন থিওরি গড়ে উঠবে, কিভাবে কত ইনপুট ব্যবহার করলে কত আউটপুট পাওয়া যায় এবং সেই প্রক্রিয়াকে কিভাবে বেশি দক্ষ ও লাভজনক করা যায়। এই স্লাইডে প্রোডাকশন ফাংশন ধারণাটি খুব সহজ একটা চিত্র ও সংজ্ঞার মাধ্যমে দেখানো হয়েছে। চিত্রে দেখা যাচ্ছে এক পাশে আছে ইনপুট, মাঝখানে একটি বাক্স যার নাম প্রোডাকশন ফাংশন, আর অন্য পাশে আছে আউটপুট, মানে ইনপুটগুলো এই ফাংশনের ভিতর দিয়ে গিয়ে আউটপুটে রূপান্তর হচ্ছে। নিচের লেখায় বলা হয়েছে প্রোডাকশন ফাংশন একটি সমীকরণ, টেবিল অথবা গ্রাফ হতে পারে, যা দেখায় নির্দিষ্ট কিছু ইনপুট ব্যবহার করে একটি ফার্ম সর্বোচ্চ কত পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে। এখানে গিভেন সেট অফ ইনপুটস বলতে বোঝানো হচ্ছে জমি, শ্রম, মূলধন, মেশিন ইত্যাদি কতটা ব্যবহার করা হচ্ছে, সেটি আগেই ঠিক করা আছে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এ কমোডিটি অংশটি ইঙ্গিত করছে যে আমরা ধরে নিচ্ছি ফার্মটি সবচেয়ে দক্ষভাবে অপচয় কমিয়ে কাজ করছে, তাই ওই ইনপুট থেকে এর চেয়ে বেশি উৎপাদন সম্ভব না। পাশাপাশি ডিউরিং এ পিরিয়ড অফ টাইম বলে দেওয়া হয়েছে, কারণ প্রযুক্তি, যন্ত্রপাতি, ব্যবস্থাপনা এগুলো সময়ের সাথে বদলায়, তাই প্রোডাকশন ফাংশনও নির্দিষ্ট সময়ের জন্য ধরা হয়। সহজভাবে এই স্লাইড আপনাকে বুঝতে সাহায্য করছে যে প্রোডাকশন ফাংশন হলো এমন এক নিয়ম বা নকশা যা বলে দেয় নির্দিষ্ট ইনপুট দিলে তথ্যগতভাবে সর্বোচ্চ কত আউটপুট পাওয়া যাবে।
এখানে আমরা প্রোডাকশন ফাংশনের মধ্যে দেখতে পাচ্ছি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউরশিপ। এগুলো হচ্ছে ইনপুট। এই ইনপুটের মাধ্যমে আমরা আউটপুট পাই। বিভিন্ন ধরনের আউটপুট হতে পারে। এখানে কার্স, হাউসেস, ফুড, কম্পিউটার্স, এগুলো হতে পারে। এখানে ল্যান্ড হচ্ছে প্রাকৃতিক সম্পদ যেগুলো আমরা প্রোডাকশনের জন্য ব্যবহার করি। লেবার হচ্ছে যে কোনো ধরনের মানসিক এবং কায়িক পরিশ্রম, শ্রম, সেটাকে আমরা লেবার বলি। এবং ক্যাপিটাল হচ্ছে মানুষের তৈরি যন্ত্রপাতি যেগুলো প্রোডাকশনের জন্য আমরা ইউজ করি। আর এন্টারপ্রেনিউরশিপ হচ্ছে উদ্যোক্তা বা উদ্যোগ। এই উদ্যোগ যদি না থাকে তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল কোনো কাজেই লাগে না। সুতরাং এগুলো হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। শর্ট রান এবং লং রান প্রোডাকশন অ্যানালাইসিস। এটা হচ্ছে শর্ট রান রেফার্স টু দ্যাট পিরিয়ড অফ টাইম ইন হুইচ সাম অফ দ্য ফার্মস ইনপুটস আর ফিক্সড। এটা হচ্ছে এমন একটা সময়কাল যখন ফার্মের কিছু ইনপুট ফিক্স থাকে আর বাকিগুলো ভেরিয়েবল থাকে। আর লং রান রেফার্স টু দ্যাট পিরিয়ড, এটা এমন একটা সময়কাল যেখানে সকল ইনপুটই হচ্ছে ভেরিয়েবল থাকে। এই স্লাইডে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন বা পরিবর্তনশীল অনুপাতের সোনালী নিয়মটি ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যখন কোনো একটি ইনপুটকে পরিবর্তনশীল বা ভেরিয়েবল ধরা হয় এবং বাকি সব ইনপুট স্থির রাখা হয়, তখন উৎপাদন ফাংশনে যে আচরণ দেখা যায় সেটাই এই আইনের আলোচনার বিষয়। অর্থাৎ একটি নির্দিষ্ট জমিতে ফিক্সড ইনপুট, আমরা যখন ধীরে ধীরে শ্রমিকের সংখ্যা বা সার প্রয়োগ বাড়াই তখন আউটপুট কিভাবে পরিবর্তিত হয় তা এই আইনে বোঝা যায়। স্লাইডে উল্লেখ আছে যদি আমরা ওই পরিবর্তনশীল ইনপুটকে সমান পরিমাণ করে বাড়াতে থাকি এবং অন্য ইনপুটগুলো অপরিবর্তিত রাখি, তাহলে টোটাল প্রোডাক্ট প্রথমে বাড়বে কিন্তু একটি নির্দিষ্ট পয়েন্টের পর থেকে আর আগের মতো দ্রুত বাড়বে না, বরং ক্রমশ কম হারে বাড়তে থাকবে। বাস্তবে মানে দাঁড়ায় শুরুতে একের পর এক শ্রমিক যোগ করলে উৎপাদন অনেক বেশি বাড়ে, পরে জমি ভিড় হয়ে গেলে তখন শ্রমিক আগের মতো অবদান রাখতে পারে না, ফলে উৎপাদন বাড়লেও সে হারে আর বাড়ে না। এই স্লাইড তাই আমাদের শেখাচ্ছে স্বল্প মেয়াদে সব ইনপুট একসাথে না বদলে শুধু একটি ইনপুট বাড়ালে উৎপাদনের উপরে তার প্রভাব কিভাবে ধীরে ধীরে কমে আসে। এখানে ল অফ ভেরিয়েবল প্রপোর্শনের কতগুলো অ্যাজাম্পশন দেওয়া আছে। এটা শর্ট রান অ্যানালাইসিস অবশ্যই। শর্ট রান শর্ট রান অ্যানালাইসিস বলতে কি বোঝায় এটা আমি আগেও বলেছি। কিছু ফিক্সড ফ্যাক্টর থাকবে। টেকনোলজি রিমেন আনচেঞ্জড, এখানে টেকনোলজির কোনো পরিবর্তন থাকবে না। এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ফ্যাক্টরস, এখানে ফ্যাক্টরসের এফিশিয়েন্ট ইউটিলাইজেশন থাকবে। এডিশন অফ ভেরিয়েবল ফ্যাক্টর, এখানে ভেরিয়েবল ফ্যাক্টর মিনিমাম একটা থাকবে। ডিমিনিশিং রিটার্নস, এখানে একটা সময় আসবে যখন সে রিটার্ন ডিমিনিশ করবে। এখানে আউটপুট অফ হুইট ইন ফিজিক্যাল ইউনিটস ফ্রম 4 একর অফ ল্যান্ড। 4 একর জমিতে যদি এখানে গমের আউটপুট আমরা দেখি তাহলে কোয়ান্টিটি অফ লেবার, এখানে আমরা লেবারের সংখ্যা দিলাম। টোটাল প্রোডাক্ট হচ্ছে 8, 20, 36, 48, 55, 60, 60, 56। অ্যাভারেজ প্রোডাক্ট হচ্ছে এখানে আমরা যদি টোটাল প্রোডাক্টটাকে লেবার দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এখানে অ্যাভারেজ প্রোডাক্ট পাচ্ছি। মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে টোটাল প্রোডাক্টের যে এক ইউনিটের কারণে টোটাল প্রোডাক্টের মধ্যে যে পরিবর্তনটা আসে সেটি হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। এখানে যেরকম একের জন্য 1, 2 এর জন্য 20 থেকে 8 বাদ দিলে 12, 36 থেকে 20 বাদ দিলে 16, এইভাবে আমরা মার্জিনাল প্রোডাক্টগুলো পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা স্টেজ পাওয়া যাচ্ছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। অর্থাৎ ল অফ ভেরিয়েবল প্রপোর্শনের মধ্যে আমরা তিনটা স্টেজ পাই। স্টেজ 1 এর মধ্যে এখানে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ অ্যাট ইনক্রিজিং রেট, স্টেজ 2-তে ইনক্রিজ করে কিন্তু ডিক্রিজিং রেটে, এবং স্টেজ 3-তে সে ডিক্রিজ করা শুরু করে। এটাকে যদি আমরা গ্রাফে দেখাই তাহলে গ্রাফটি ঠিক এরকম দেখা যাবে। স্টেজ 1, এটা হচ্ছে স্টেজ 1, এটা হচ্ছে স্টেজ 2 এবং এটা হচ্ছে স্টেজ 3, এটা হচ্ছে স্টেজ 3। আর এটা মার্জিনাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্টটা একেবারে শূন্য ছুঁয়ে যায়। এভারেজ প্রোডাক্টটা মার্জিনাল প্রোডাক্টকে ছেদ করে সামনে এগিয়ে যায়। গ্রাফটা আমি যখন ড্র করেছিলাম এটা এরকম আসছিল। এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আপনাদেরকে দিতে চাই। এ ফার্মার হ্যাজ এ ফিক্সড অ্যামাউন্ট অফ ল্যান্ড অ্যান্ড ক্যান ভ্যারি দ্য অ্যামাউন্ট অফ labor to produce wheat. The relationship between labor and total output is given by the following production function. এখানে প্রোডাকশন ফাংশনটা হচ্ছে q equals to 10l square minus 0.5 l cube, where q total output in bushels of wheat, l হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট এন্ড মার্জিনাল প্রোডাক্ট। এখানে আপনারা আহ, আহ, চারটা
যদি রো কলাম তৈরি করেন, একটা হচ্ছে এল এর জন্য, আরেকটা হচ্ছে টিপির জন্য। এখানে টিপি মানে হচ্ছে টোটাল প্রোডাক্ট, আর আরেকটা হচ্ছে অ্যাপির জন্য, অ্যাপি মানে হচ্ছে টিপি বাই এল, এবং আরেকটা হচ্ছে এমপি ডেল টিপি, সেটাও সেভাবে করা যায়। আবার এটাকে ডিফারেন্সিয়েশন করেও করা সম্ভব। এখানে আমরা টিপির মধ্যে এই যে প্রোডাকশন ফাংশনটা আছে, এই প্রোডাকশন ফাংশনের মধ্যে বা ইকুয়েশনের মধ্যে আমরা যদি এখানে এল এর মান বসিয়ে দিই, তাহলে আমরা টিপির মান পাবো। এখানে আমি 1 থেকে 9 পর্যন্ত করতে বলেছি। আর অ্যাপি হচ্ছে টিপি বাই এল, এই টোটাল প্রোডাক্টকে যখন আমরা লেবার সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিব, তাহলে আমি অ্যাপি পেয়ে যাব, এভারেজ প্রোডাক্ট পেয়ে যাব। আর মার্জিনাল প্রোডাক্ট এখানে প্রতি ইউনিট এল এর জন্য কি পরিমাণ টিপি চেঞ্জ হচ্ছে, সেই আহ, পরিবর্তনটা দেখে আমি মার্জিনাল প্রোডাক্ট এখানে বসাতে পারি। এইটা যদি আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করি, তাহলে ডিফারেন্সিয়েশনে আমরা ডি কিউ বাই ডিএল হবে 20L মাইনাস 1.5L স্কোয়ার। এটার মধ্যে যদি আমি এল এর মান বসাই, তাহলে আমি এখানে মার্জিনাল প্রোডাক্ট পাবো। কিন্তু এই দুইটা পদ্ধতির মধ্যে নাম্বার একই রকম হয় না, কারণ ডিফারেন্সিয়েশন যখন করা হয় তখন সে অনেক সূক্ষ্ম পরিবর্তনটা ধরে নেয়। কিন্তু আমরা যখন এখানে মার্জিনাল প্রোডাক্ট ইকুয়ালস টু ডেল টিপি হিসেবে করি, তখন এখানে এক ওয়ার্কার করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে 1.2, 1.5, 1.6 এরকম পরিবর্তন হয় না। কিন্তু ডিফারেন্সিয়েশনের সময় সে সূক্ষ্ম পরিবর্তনটাও ধরে নেয়, যে কারণে এখানে নাম্বারের পরিবর্তনটা হচ্ছে। কিন্তু নাম্বারের পরিবর্তন হলেও এইটা পরিষ্কার যে এখানে যে প্রথম দিকে মার্জিনাল প্রোডাক্ট বাড়বে তারপরে আবার কমবে, এটা আবার ঠিক আছে। এবং কোন ইউনিটে ডিটারমিন দ্য পয়েন্ট অ্যাট উইচ ডিমিনিশিং রিটার্ন সেটস ইন, এটার ক্ষেত্রে দুইটা পদ্ধতির ক্ষেত্রে সেম আমরা দেখতে পেয়েছি। এখানে অষ্টম ইউনিটের ক্ষেত্রে এখানে আহ, সে ডিমিনিশিং রিটার্ন সেটস ইন, মানে ওখান থেকে তার প্রোডাকশন কমতে শুরু করে। এটা আমরা আহ, দুইটা পদ্ধতিতে আমরা একটা পাচ্ছি। যদিও মার্জিনাল প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে দুই ধরনের মান আসছে, কিন্তু ওঠানামার যে হিসাব, সেই হিসাবের মধ্যে কোনো পরিবর্তন নেই। তো এইভাবে আপনারা অঙ্কটা করে নিতে পারেন। এই স্লাইডে দি ল অফ রিটার্নস টু স্কেল, অর্থাৎ স্কেলে রিটার্নসের আইন ব্যাখ্যা করা হয়েছে, যা মূলত দীর্ঘমেয়াদী উৎপাদন বিশ্লেষণের একটি ধারণা। এখানে বলা হয়েছে এই আইনে আমাদের দেখা ইনপুটের স্কেল এবং আউটপুটের পরিমাণের মধ্যে কি সম্পর্ক তৈরি হয় যখন সব ইনপুটই একই অনুপাতে বাড়ানো হয়। স্বল্প মেয়াদে আমরা এক দুটি ইনপুট পরিবর্তন করি, কিন্তু দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান চাইলে জমি, মেশিন, শ্রম, মূলধন সবই একসাথে বাড়াতে পারে। সেই অবস্থাতেই রিটার্নস টু স্কেল বিশ্লেষণ করা হয়। প্রথম বুলেটে বোঝানো হয়েছে যখন সব ইনপুট একই অনুপাতে বাড়ে তখন আউটপুট বেশি হারে বাড়তে পারে। ইনক্রিজিং রিটার্নস টু স্কেল একই অনুপাতে বাড়তে পারে, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল আবার কম হারে বাড়তেও পারে, ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। দ্বিতীয় বুলেটে উদাহরণ দিয়ে বলা হয়েছে দীর্ঘমেয়াদে চাহিদা বাড়লে ফার্মকে তার উৎপাদনের স্কেল বড় করতে হয়, যেমন আরো বেশি জায়গা ভাড়া নেওয়া, নতুন মেশিন বসানো এবং অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা। বাস্তবে ধরুন কোনো কাঠ প্রক্রিয়াজাতকরণ কারখানা হঠাৎ বড় অর্ডার পেতে শুরু করলো, তখন তারা শুধু কয়েকজন শ্রমিক বাড়িয়ে সমস্যার সমাধান করতে পারবে না, বরং পুরো কারখানার পরিসর ও যন্ত্রপাতির সংখ্যাও বাড়াতে হবে। এই স্লাইড তাই আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে রিটার্নস টু স্কেল হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভাষা, যা দিয়ে বোঝা যায় সব ইনপুট একসাথে বাড়ালে প্রতিষ্ঠান কতটা দক্ষভাবে বড় হতে পারছে। এখানে ল ল অফ রিটার্নস টু স্কেলের গ্রাফিক্যাল রূপ দেখানো হয়েছে, যেখানে স্কেল বাড়ার সাথে মার্জিনাল প্রোডাক্ট কিভাবে বদলায় তা তিনটি ধাপে বোঝানো হয়েছে। উল্লম্ব অক্ষে বা ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখানো আছে মার্জিনাল প্রোডাক্ট, আর অনুভূমিক অক্ষে বা হরিজন্টাল অ্যাক্সিসে আছে স্কেল, অর্থাৎ ইনপুটের পরিমাণ বা উৎপাদনের স্কেল। শুরুতে আর থেকে পি পর্যন্ত অংশটাকে স্টেজ ওয়ান বলা হয়েছে, যেখানে স্কেল যত বাড়ছে মার্জিনাল প্রোডাক্ট তত দ্রুত বাড়ছে, মানে এখানে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হচ্ছে। ইনপুট এক ইউনিট বাড়লে আগের তুলনায় বেশি অতিরিক্ত আউটপুট পাওয়া যাচ্ছে। পি থেকে কিউ পর্যন্ত অংশটি স্টেজ টু, এখানে পিও কিউ এর মাঝে মার্জিনাল প্রোডাক্ট প্রায় স্থির একই লেভেলে রয়েছে, তাই একই ধরা যায় কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলের অঞ্চল। অর্থাৎ ইনপুট এক অনুপাতে বাড়ালে অতিরিক্ত উৎপাদনও প্রায় সেই অনুপাতে বাড়ছে। কিউ থেকে এস পর্যন্ত অংশটি স্টেজ থ্রি, যেখানে স্কেল যত বাড়ে মার্জিনাল প্রোডাক্ট তত কমে যায়। গ্রাফ নিচের দিকে ঢালু, এটি ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। ইনপুট তো বাড়ছে, কিন্তু প্রতিটি অতিরিক্ত ইনপুট
আহ, অতিরিক্ত ইউনিট ইনপুট থেকে পাওয়া বাড়তি আউটপুট ক্রমেই কমে যাচ্ছে। সহজভাবে এই চিত্রটি দেখাচ্ছে যে উৎপাদনের স্কেল ছোট থেকে বড় করার সময় প্রথমে ফার্ম খুব লাভজনক অঞ্চলে থাকে, স্টেজ ওয়ান। এরপর একটি ব্যালেন্সড বা স্বাভাবিক রিটার্নের অঞ্চল বা স্টেজ টু তে আসে, এবং শেষ পর্যন্ত খুব বেশি আহ, বড় করে ফেলতে চায়, তাহলে অদক্ষতা ও চাপের কারণে রিটার্ন কমে যাওয়ার ঝুঁকি বা স্টেজ থ্রি তৈরি হয়। দি ল অফ রিটার্নস টু স্কেলের কতগুলো অ্যাজাম্পশনস আছে, এটা আমি আপনাদেরকে বলছি। অল ফ্যাক্টরস আর ভেরিয়েবল বাট এন্টারপ্রাইজ ইজ ফিক্সড। এখানে এন্টারপ্রাইজ ফিক্স থাকবে, কিন্তু সকল ফ্যাক্টরস গুলো ভেরিয়েবল থাকবে। এ ওয়ার্কার ওয়ার্কস উইথ গিভেন টুলস এন্ড ইমপ্লিমেন্টস। শ্রমিকরা গিভেন টুলস এবং ইমপ্লিমেন্টস দিয়ে কাজ করবে। টেকনোলজিক্যাল চেঞ্জেস থাকবে না। দেয়ার ইজ এ পারফেক্ট কম্পিটিশন। এখানে বাজারের পারফেক্ট কম্পিটিশন থাকবে। দি প্রোডাক্ট ইজ ইনক্রিজড ইন কোয়ান্টিটিস। প্রোডাক্ট কোয়ান্টিটিজের মাধ্যমে সে ইনক্রিজ করবে। এই স্লাইডে দি ল অফ রিটার্নস টু স্কেলের তিনটি ভিন্ন অবস্থা সহজ ভাষায় বোঝানো হয়েছে। প্রথমে বলা হয়েছে রিটার্নস টু স্কেল ইনক্রিজ তখনই ঘটে যখন সব ইনপুটকে একটি নির্দিষ্ট অনুপাতে বাড়ালে মোট আউটপুট সেই অনুপাতের চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়। যেমন ইনপুট 2 গুণ করলাম কিন্তু আউটপুট 2.5 গুণ বা 3 গুণ হয়ে গেল। দ্বিতীয় লাইনে বলা হয়েছে রিটার্নস টু স্কেল বিকাম কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল যখন ইনপুট যত গুণ বাড়ায় আউটপুটও ঠিক সে গুণে বাড়ে। উদাহরণ হিসাবে ইনপুট 2 গুণ করলে আউটপুটও ঠিক 2 গুণ হওয়া। তৃতীয় অংশে ব্যাখ্যা করা হয়েছে রিটার্নস টু স্কেল ডিমিনিশ বা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল তখন দেখা যায় যখন সব ইনপুট বাড়লেও আউটপুট তার চেয়ে কম হারে বাড়ে। যেমন ইনপুট 2 গুণ করলাম কিন্তু আউটপুট মাত্র 1.5 গুণ বাড়লো। অর্থাৎ একই প্রোডাকশন সিস্টেমকে বড় করতে গিয়ে কোথাও একসময় দক্ষতা, সমন্বয়ের সমস্যা, ব্যবস্থাপনা জটিলতা ইত্যাদির কারণে প্রত্যাশিত হারে উৎপাদন আর বাড়ে না। এই স্লাইড মূলত আপনাদের মনে করিয়ে দিচ্ছে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান বড় করার সময় বুঝে শুনে স্কেল বাড়াতে হবে, কারণ সব ক্ষেত্রে বড় হওয়া মানেই সবচেয়ে বেশি লাভজনক হওয়া নয়। এখানে রিটার্নস টু স্কেলের একটা শিডিউল দেওয়া আছে। এখানে আমার প্রোডাকশন ইউনিটগুলো আছে। স্কেল অফ প্রোডাকশন, নাম্বার অফ লেবার প্লাস একর্স অফ ল্যান্ড। এখানে 1+2, 2+4, 3+6, 4+8, 5+, একটা নির্দিষ্ট নিয়মে এখানে স্কেল অফ প্রোডাকশন গুলো দেওয়া হয়েছে। টোটাল রিটার্নস আমরা পাচ্ছি 8, 17, 27, 38, 49, 59, 68, 76। মার্জিনাল রিটার্নস এর ক্ষেত্রে আমাদের এখানে এটা প্রতি ইউনিট চেঞ্জের কারণে আমার টোটাল রিটার্নের মধ্যে যে কি পরিবর্তন আসছে সেই হিসাবে আমি এখানে মার্জিনাল রিটার্নটা বের করতে পারবো। এখানে গ্রাফটা আমি ড্র করেছি। এটা করলে ঠিক এরকম একটা গ্রাফ, রিটার্নস টু স্কেলের একটা গ্রাফ দেখা যায়। এখন আরেকটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনাদেরকে দিচ্ছি। এটা প্রোডাকশন ফাংশন, একটা প্রোডাকশন ফাংশন দেওয়া আছে q equals to l to the power 0.5 k to the power 0.5, where q is the output, l is the amount of labor, and k is the amount of capital. If both labor and capital are doubled, যদি লেবার এবং ক্যাপিটাল দুইটাই ডাবল করা হয়, what happens to the output? আউটপুটের মধ্যে কি ঘটনা ঘটে? Determine whether the production function exhibits increasing, constant or decreasing returns to scale. তাহলে এই অঙ্কটি কিভাবে করা যেতে পারে? এখানে দেখেন, আমরা যদি both L and K are doubled, the new values of labor and capital become 2L and 2K, the new output is, এভাবে আমরা এটাকে যদি L এবং K কে ডাবল করে দিই তাহলে 12 টু দি পাওয়ার 0.5, 2K টু দি পাওয়ার 0.5 হয়। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি Q1 equals to 2 1 into L to the power 5, K to the power 5। তাহলে L to the power 0.5 and L to the power 0.5, K to the power 0.5 এর মান হচ্ছে Q0। ঠিক আছে, তাহলে Q1 equals to 2Q0, তার মানে হচ্ছে the output doubles when labor and capital are both doubled, মানে আমার আউটপুট ডাবল হয়ে যায় তখন ক্যাপিটাল এবং লেবার ডাবল করি। মিনিং দি প্রোডাকশন ফাংশন এক্সিবিটস কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। তার মানে এখানে প্রোডাকশন ফাংশনটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হিসাবে আমাদেরকে দেখাচ্ছে। দিস ইজ বিকজ দ্য আউটপুট ইনক্রিজেস ইন দ্য সেম প্রপোর্শন অ্যাজ দ্য ইনপুট। তো আমি আশা করি আপনারা এটা করতে পারবেন। কব ডগলাস প্রোডাকশন, এই স্লাইডে কব ডগলাস প্রোডাকশন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে, যা প্রোডাকশন থিওরির সবচেয়ে জনপ্রিয় ফাংশনগুলোর একটি। এখানে বলা হয়েছে এই ফাংশনটি সাধারণত দুইটি ইনপুট, বিশেষ করে ফিজিক্যাল ক্যাপিটাল, যন্ত্রপাতি, ভবন, মেশিন ইত্যাদি, এবং লেবার, মানব শ্রম,
এর পরিমাণের সাথে আউটপুটের পরিমাণের প্রযুক্তিগত সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ কত শ্রম ও কত মূলধন দিলে আনুমানিক কত আউটপুট পাওয়া যাবে সেটাকে গাণিতিকভাবে প্রকাশ করার খুব সুন্দর ও ব্যবহারযোগ্য একটি ফর্ম হলো কব ডগলাস। এই ফাংশনের ফর্মটি প্রথমে চার্লস কব, একজন গণিতবিদ, এবং পল ডগলাস, একজন অর্থনীতিবিদ, যৌথভাবে প্রস্তাব করেন এবং 1927 থেকে 1947 সালের মধ্যে বিভিন্ন পরিসংখ্যানগত প্রমাণের সাথে মিলিয়ে বারবার পরীক্ষা করেন। তাদের গবেষণা দেখায় যে বাস্তব শিল্প খাতের ডেটার সাথে এই ফাংশনটি বেশ ভালোভাবে মিলে যায়। তাই আজও ম্যাক্রো ইকোনমিক্স থেকে শুরু করে ফার্ম লেভেল অ্যানালাইসিস পর্যন্ত বহু জায়গায় কব ডগলাস ফাংশন ব্যবহার করা হয়। এখানে কব ডগলাস প্রোডাকশন ফাংশনটা ঠিক দেখতে এরকম। ওয়াই ইকুয়ালস টু হচ্ছে প্রোডাকশন, টোটাল প্রোডাকশন, এটার সমান হচ্ছে এ এল বেটা কে আলফা। এল হচ্ছে লেবার, কে হচ্ছে ক্যাপিটাল, এ হচ্ছে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, আলফা অ্যান্ড বেটা আর দ্য আউটপুট ইলাস্টিসিটিস। তো এখানে যদি আমি একটা সমস্যা আপনাদেরকে যদি দেওয়া হয়, যেমন ধরেন হাউ মেনি ইউনিটস অফ গুডস উইল বি প্রডিউসড বাই ইউজিং 81 ইউনিটস অফ লেবার অ্যান্ড 16 ইউনিটস অফ ক্যাপিটাল। লেবার হচ্ছে 81 ইউনিটস এবং ক্যাপিটাল হচ্ছে 16 ইউনিটস। এখানে এ এর মান 84, বেটার মান 0.75 এবং আলফার মান 0.25 দেওয়া আছে। তাহলে আমার টোটাল প্রোডাকশন কত হবে? টোটাল প্রোডাকশন এখানে আপনারা যদি ক্যালকুলেট করেন তাহলে এখানে 4536 ইউনিটস পাওয়া যাবে। এখানে এই অঙ্কটা ঠিক এরকম ভাবে যদি আপনারা বসে ক্যালকুলেট করেন তাহলে এখান থেকে কব ডগলাস প্রোডাকশন ফাংশন থেকে টোটাল প্রোডাকশন আমরা পাবো। এই হচ্ছে আজকের আলোচনা, এবং আপনারা যদি এই ডকুমেন্টস গুলো দেখেন তাহলে আম, আমাদের জন্য আমার এই আলোচনাটি বোঝার ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। এই অধ্যায়ে আমরা দেখলাম যে উৎপাদন তত্ত্ব শুধু বিমূর্ত গণিত না, বরং বন সম্পদ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে সিদ্ধান্ত নেওয়ার এক ধরনের মানসিক মানচিত্র বা ডিসিশন ম্যাপ। প্রোডাকশন ফাংশন আমাদের দেখালো নির্দিষ্ট প্রযুক্তি ও ব্যবস্থাপনা দক্ষতার ভিতর থেকে আমরা ইনপুট পরিবর্তন করলে আউটপুট কিভাবে বদলাতে পারে এবং কোন অঞ্চলে কাজ করলে উৎপাদন ভালো বা খারাপ অর্থে কার্যকর হয়। শর্ট রানের ল অফ ভেরিয়েবল প্রপোর্শন শিখে আমরা বুঝলাম নির্দিষ্ট বনভূমিতে শ্রম বা সার পরিচর্যা ইত্যাদি ধীরে ধীরে বাড়ালে প্রথমে মার্জিনাল প্রোডাক্ট বাড়ে, কিন্তু একটা সময়ের পরে কমতে শুরু করে। অর্থাৎ একটি একটা গাছে আর বেশি পানি দিলে আর একটা গাছে আর বেশি পানি দিলে আর বেশি ফল হয় না ধরনের বাস্তব পর্যবেক্ষণকে আমরা এখানে তথ্য দিয়ে ধরতে পারলাম। লং রান এর রিটার্নস টু স্কেল আমরা আমাদের জানালো যদি আমরা একসঙ্গে জমি, শ্রম, মেশিন সবকিছু 2 গুণ 3 গুণ বাড়াই তখন আউটপুট কিভাবে সাড়া দেয়। এটা নতুন প্ল্যান্টেশন প্রজেক্ট, সমিল, প্যানেল বোর্ড ফ্যাক্টরি ইত্যাদি পরিকল্পনার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কব ডগলাস প্রোডাকশন ফাংশনের মাধ্যমে আমরা একটা বাস্তবসম্মত ডেটা চালিত মডেল পেলাম যা দিয়ে শ্রম ও মূলধনের অবদান আলাদা করে দেখা যায় এবং নীতি নির্ধারণে, যেমন শ্রম বাড়াবো নাকি মেশিন আপগ্রেড করব, সাহায্য করে। সব মিলিয়ে উৎপাদন তত্ত্ব আপনাদেরকে শুধু ফর্মুলা মুখস্থ করায়নি, বরং শিখিয়েছে কিভাবে একটি বন বা যে কোনো প্রাকৃতিক সম্পদকে প্রোডাকশন সিস্টেম হিসাবে দেখে পরিকল্পনা, মূল্যায়ন ও উন্নয়ন করা যায়। ভবিষ্যতে যখন আপনারা গবেষণা করবেন, এমএআই, সিআই বের করবেন, রোটেশন নির্ধারণ করবেন এবং কোনো বন ব্যবস্থাপনা প্রকল্পের অর্থনৈতিক বিশ্লেষণ করবেন, এই প্রোডাকশন থিওরি ধারণাগুলোই হবে আপনাদের বিশ্লেষণের ভিত্তি এবং প্রফেশনাল জীবনে একটি শক্তিশালী টুলবক্স। আজকে এতটুকু পর্যন্তই। আমি আশা করি আমার ভিডিওটি আপনারা আহ, উপভোগ করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন জানাতে পারেন। এই বলে আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমার বক্তব্যের এখানেই আহ, উম, সমাপ্তি ঘোষণা করছি।